পাহাড়ের বুকে লুকিয়ে থাকা রহস্যগুলো কখনো মরে না, তারা শুধু মুখোশ বদলায়। আচার্য মনিরামের আনা কনিষ্কের সেই অমূল্য সোনার মস্তক আর এক বৃদ্ধ উন্মাদের নৃশংস খুন, দুটো আলাদা ঘটনা হলেও তাদের গিঁট বাঁধা একই জায়গায়। কিন্তু আসমানবাড়ির ছাদের তলায় আপনজন সেজে যে বসে আছে, সেই কি আসল ঘাতক, নাকি ইতিহাসের পাতায় লুকিয়ে আছে আরো বড় কোনো বিশ্বাসঘাতকতা? পাপের বয়স 20 বছর হোক বা 2000, তার হিসেব একদিন মেটাতেই হবে। আজ খুলবে সব মুখোশ। শুনতে থাকুন সাগর ঘোষের কলমে কেয়ার অফ কাহিনী অরিজিনালসের আজকের নিবেদন মনিরামের মস্তক। আউটপোস্টে গিয়ে অফিসার পালের সাথে কথা বলেই দেবদত্ত আর পৃথ্বীশ বুঝতে পারল ভদ্রলোক যথেষ্ট মিশুকে। ওদের দেখে তিনি বললেন, আসুন আসুন, এসিপি স্যার আমাকে সবটাই বলেছেন। আপনারা তো ফেমাস লোক মশাই, আপনাদের আগের কেসগুলোর কথাও আমি খবরের কাগজে পড়েছি। কোনোদিন যে আপনাদের সাথে কাজ করতে পারবো সেটা ভাবতেই পারিনি। এ আমার পরম সৌভাগ্য। আপনাদের যা যা সাহায্য লাগবে নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। স্বল্পক্ষণ বাক্য বিনিময়ের পরে দেবদত্ত বলল, আমরা আজ আপনার কাছে একটা বিশেষ দরকারে এসেছি। হ্যাঁ বলুন না, কি সাহায্য আপনাদের করতে পারি? শান্তিরাম বাবুকে ঠিক কোথা থেকে ঠেলে খাদে ফেলা হয়েছিল সেটা কি আপনারা ডিটেক্ট করতে পেরেছিলেন? হ্যাঁ, তা করা হয়েছে। কোথায় হয়েছিল ঘটনাটা? জঙ্গলের বেশ ভেতরের দিকে হয়েছিল। একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা থেকে কিছুটা দূরে। আমাদের একটিবার সেখানে নিয়ে যেতে পারেন? অবশ্যই, এক্ষুনি যাবেন? তাহলে তো খুব ভালো হয়। বেশ, কিন্তু তার আগে একটু খেয়ে না না, আমরা খেয়েই এসেছি, আপনি আমাদের নিয়ে চলুন। অফিসার পালের সাথে পুলিশের জিপে দেবদত্ত আর পৃথ্বীশ বেরিয়ে পড়ল। যে পথে হেঁটে আসতে ওদের ঘন্টা দেড়েক সময় লেগেছিল, জিপে সেই পথে 40 মিনিটেই পৌঁছে গেল তারা। জঙ্গলের ভেতর ঢুকে নির্দিষ্ট জায়গায় নিয়ে গেলেন অফিসার পাল। জায়গাটায় গিয়ে দেবদত্ত আর পৃথ্বীশ দেখতে পেল বেশ কিছুটা জায়গা হলুদ মোটা ফিতে দিয়ে ঘেরা, ফিতের গায়ে লেখা ক্রাইম স্পট। দেবদত্ত জায়গাটায় গিয়ে দাঁড়ালো, ভালো করে আশপাশটা দেখল। ঝোপঝাড়ের ওপর এখনো রক্ত শুকিয়ে রয়েছে। অফিসার পাল বললেন, এখানে খুন করে তারপর শান্তিরাম বাবুকে নিচে ফেলা হয়েছিল। এখানে যে রক্ত পড়েছিল তার ডিএনএ রিপোর্টই সেটা প্রমাণ করেছে। দেবদত্ত কোনো উত্তর না দিয়ে খাদের কিনারায় গিয়ে দাঁড়ালো। এদিক ওদিক দৃষ্টি ঘোরাতে লাগলো সে। পৃথ্বীশ প্রশ্ন করল, আচ্ছা, আপনারা কত দূর এগিয়েছেন কেসটা নিয়ে? সত্যি বলতে আমরা এখনো এক পাও এগোতে পারিনি। বাড়ির কারুর কোনো মোটিভ তো পাওয়াই যাচ্ছে না, এছাড়া বাইরের কোনো সংযোগও এখনো আমরা খুঁজে পাইনি। আর আপনারা? পৃথ্বীশ একবার দেবদত্তর দিকে তাকালো। তার এসব কথায় কোনো মন নেই। এক দৃষ্টে সে তাকিয়ে রয়েছে অদূরে ঝর্ণাটার দিকে। পৃথ্বীশ বলল, আমাদের অবস্থাও একই অফিসার। বিষয়টা বেজায় গোল মেলে। একজন পাগল মানুষকে খুন করার পিছনে ঠিক কি যে কারণ থাকতে পারে সেটাই তো বোঝা যাচ্ছে না। এবারে দেবদত্ত ফিরে এলো অফিসার পালের কাছে। বলল, ওয়েল অফিসার, এখানে আপাতত আর কিছুই দেখার নেই। আমরা এবার ভচ্চাজ বাড়িতে যাব। ব্যস্ততার সময়ে আমাদের সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এবার চলে যেতে পারেন। আরে কি যে বলছেন, এতে ধন্যবাদের কিছুই নেই। চলুন না, আমি আপনাদের ভট্টাচার্য বাড়িতে ছেড়ে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই। এই জঙ্গলের ভিতর দিয়েই তো ভচ্চাজ বাড়ি যাওয়ার একটা শর্টকাট আছে, তাই না? হ্যাঁ, তবে তার জন্য আপনাদের এই খাদের ধার ধরে নিচে নামতে হবে। তারপর ওই দিকে ওই যে পূবের দিকে যেতে হবে। কিছুটা গেলেই পায়ে হাঁটা পথ দেখতে পাবেন। ওটা ধরে গেলেই ভট্টাচার্য বাড়ি। বেশ, তো আমরা তাহলে ওটা ধরেই যাই। এখানে এসেছিলাম বেড়াতে, তা ঘোরাঘুরি তো হলোই না, এই কেসটা চলে এলো। একটু ট্রেকিংও করে নেওয়া যাবে। শুনেছি এই জঙ্গলে বছরের এই সময় প্রচুর পাখি দেখা যায়, সেসব দেখতে দেখতেই চলে যাব। এটা কিন্তু খুব ভালো প্ল্যান। ঠিক আছে, আমি এখন তাহলে চলি, পরে আপনাদের সাথে কথা হবে না হয়? নিশ্চয়ই। আরেকটা কথা,
কেসের ব্যাপারে কিছু জানতে পারলে আমাকে প্লিজ জানাবেন। অবশ্যই। এই কেস পুলিশের সাহায্য ছাড়া সলভও হবে না। অফিসার পাল চলে গেলেন সেখান থেকে। চল এবার নামা যাক। খাদের ধারে অতি সাবধানে দুজনেই নিচে নেমে পড়ল। ট্রেকিং এর অ্যাডভান্সড কোর্স এদের দুজনেরই করা আছে, তাই তেমন একটা সমস্যা হলো না। নিচের জঙ্গলটা ওপরের জঙ্গলের চেয়েও অনেক বেশি ঘন। নিচে নেমে দেবদত্ত সেই ঝর্ণাটার দিকে এগিয়ে গেল। খানিকটা অবাকই হলো পৃথ্বীশ, কারণ অফিসার পাল যেদিকে যাওয়ার কথা বলেছেন ঝর্ণাটা ঠিক তার উল্টো দিকে। ও জিজ্ঞাসা করলো, এই তুই ওদিকে কেন যাচ্ছিস? সব জেনে যাবি, আপাতত আয় এদিকে। অগত্যা পৃথ্বীশও এগিয়ে গেল সেই দিকে। ঝর্ণাটা খুব একটা বড় নয়। তার সামনে গিয়ে দাঁড়ালো দেবদত্ত। সুনয়নাকে মনিরামবাবু যে ছড়াটা বলতেন সেটা তোর মনে আছে? পৃথ্বীশ এবারে একটু ফ্যাসাদেই পড়ল। ছড়াটার প্রথম 2 লাইন বাদে ওর তেমন আর কিছুই মনে নেই। অকপটে সেটাই স্বীকার করল সে। দেবদত্ত কিন্তু রাগ দেখালো না, হেসে উত্তর দিল, সেটাই স্বাভাবিক। ওপর থেকে ওই ছড়াটার কোনো মানেই হয় না, কিন্তু একটু ভাবলেই অনেক কিছু মানে দাঁড়ায়। এরপর হাসতে হাসতে গোটা ছড়াটা থেমে থেমে আওড়ালো সে। মাথা খুঁজছিস পাহাড় চূড়ায়, পাবি না রে ভাই। আমার মাথা যেথায় আছে নাইকো আলোর ঠাঁই। জল না ছুঁয়েও ডুবে থাকে, পাথর খায় না ক্ষয়। মনির মাথা রইল গোপন, 7 বাহনের ভয়। না, বুঝতে কিছুই পারিনি। তবে এই ছড়ার সাথে কি সম্রাট কনিষ্কের সেই মহামূল্যবান মাথার কোনো সম্পর্ক থাকতে পারে? সম্পর্ক বলে সম্পর্ক, এটাই তো সেই মাথা পর্যন্ত পৌঁছনোর একমাত্র পথ রে। আমার সাথে আয়। দুজনেই ঝর্ণার আরো কাছে গিয়ে দাঁড়ালো, এতটাই কাছে যে ঝর্ণা থেকে ছিটকে আসা শীতল জলকণা ওদের গায়ে লাগতে শুরু করেছে। দেবদত্ত বলল, মাথা খুঁজছিস পাহাড় চূড়ায়, পাবি না রে ভাই। অর্থাৎ পাহাড়ের মাথায় খুঁজে কোনো লাভ নেই। আমার মাথা যেথায় আছে নাইকো আলোর ঠাঁই। মাথাটা যেখানে আছে সেখানে আলো ঠিক করে প্রবেশ করতে পারে না। জল না ছুঁয়েও ডুবে থাকে, পাথর খায় না ক্ষয়। অর্থাৎ মাথাটা এমন কোথাও আছে যেখানে জলও আছে আবার পাথরও, কিন্তু জল মাথাটা স্পর্শ করতে পারে না। মনির মাথা রইল গোপন, 7 বাহনের ভয়। এর মানে তো বুঝতেই পারছিস। কিন্তু এখানে মনিরাম বাবু নিজের মাথা বলছেন কেন? ওটা ওনার খেয়ালিপনা। আচার্য মনিরাম আর নিজের নামের মিলটাই এনার এই খেয়ালের জন্ম দিয়েছে। ও, তার মানে তুই বলতে চাইছিস মনিরাম বাবু মাথাটার খোঁজ জানতেন? অবশ্যই জানতেন। তাহলে খুঁজে বের করলেন না কেন? তিনি আর সময় পাননি, তার আগেই পাগল হয়ে যান। মানে এই মাথা খুঁজতে গিয়েই উনি পাগল হয়ে গেছেন? তা এক প্রকার বলতেই পারিস। এখন চল। কোথায়? এমন একটা জায়গায় যেখানে জল আছে, পাথর আছে, কিন্তু আলো ঢুকতে পারে না, আর যেখানে দাঁড়ালে জলও শরীর স্পর্শ করে না। এমন জায়গা আবার কোথায় আছে? মাটির তলায়? না। তাহলে? কেন? আমাদের সামনেই তো আছে জায়গাটা। এই এই ঝর্ণাটা? অবশ্যই, ভালো করে ভেবে দেখ। এখানে জল আছে, পাথর আছে, কিন্তু আলো ঢুকতে পারে না, আর জল শরীর স্পর্শ করে না। এটা মিলছে কোথায়? আরে ব্রাদার, একটু ভালো করে দেখো। ঝর্ণার জলের আড়ালে থাকা ছোট্ট গুহাটি কি মিস করে যাচ্ছ? ওখানে আলো ঢোকে না, আর আমি নিশ্চিত ওই গুহার মধ্যে দাঁড়ালে গায়ে জলও লাগবে না। পৃথ্বীশ এবারে ভালো করে দেখলো গোটা ঝর্ণাটা বেশ অনেকটা উপর থেকেই নেমে আসছে সেটা। আর যে খাড়াই পাথরে দেওয়াল বেয়ে সেটা নেমে আসছে, সেটার গায়ে ঝর্ণার জলের আড়ালে লুকিয়ে আছে একটা গর্ত, আকারে মোটামুটি বড়। ঝর্ণাটা তেমন চওড়া না হলেও জলের স্রোত বেশ ভালো। ক্রমাগত ধেয়ে আসা জলের স্রোত ঘন সাদা দেখাচ্ছে, আর সেই কারণেই
গুহাটা চট করে চোখে পড়ে না। পৃথ্বীশ প্রশ্ন করল, তাহলে তুই বলছিস ওখানেই আছে কনিষ্কের মাথা? নিশ্চিতভাবে বলতে পারছি না তো। দেবদত্ত কথা শেষ করতে পারল না। তার আগেই পেছনে কিছুটা দূর থেকে একটা পরিচিত গলা ভেসে এলো। গুড মর্নিং। ওরা পেছন ফিরে দেখল সুরজ বর্মন হাসি মুখে এগিয়ে আসছেন। কাছে এসে তিনি আবার বললেন, মর্নিং। গুড মর্নিং মিস্টার বর্মন। তা আপনারা এখানে? মার্ডারের সাথে এই জায়গার কোনো লিঙ্ক আছে নাকি? না, ঠিক এই জায়গায় নেই, তবে ওই উপর থেকেই তো মনিরাম বাবুকে ফেলা হয়েছিল। হ্যাঁ তা জানি, তবে সেটা তো উল্টো দিকে। হ্যাঁ, আসলে এই দিকটা বেশ ভালো লাগলো, তাই এলাম আর কি। সারাক্ষণ রহস্য নিয়ে মাথা ঘামাতে ঘামাতে মাথার 12টা বেজে যাচ্ছে। তাছাড়া মস্তিষ্কেরও তো একটু বিশ্রাম দরকার। তা ঠিকই বলেছেন। তা আপনি এখানে? ওই যে বললাম না, যে বিশেষ পাখিটার ওপর আমি ডকুমেন্টারি ফিল্মটা বানাচ্ছি, সেটার বাসা এই কাছে। এদিকে এসেছিলাম আশেপাশে আর কোনো জায়গায় বাসা আছে কিনা সেটা দেখতে। তাছাড়া এই ঝর্ণাটায় কয়েকটা ক্লিপস নেওয়ারও ছিল। ভিডিওটা শুরুর জন্য বেশ চিত্তাকর্ষক হবে। হ্যাঁ, এখান থেকে কিছুটা গেলে একটু হাঁটা পথ আছে, ওটা গেলেই তো ভট্টাচার্য বাড়ি। ও আচ্ছা, আপনারা যাবেন নাকি ভট্টাচার্য বাড়ি? চলুন না, একসাথে যাওয়া যাবে, একটু কফিও খাওয়া যাবে না হয়। দেবদত্ত আর পৃথ্বীশ নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করে নিল। দেবদত্ত বলল, এমনিতেও যেতাম, শান্তিরাম বাবুর সাথে কিছু কথা ছিল। চলুন আপনার সাথেই যাই। তাহলে একটুখানি দাঁড়া না, আমি কয়েকটা ক্লিপস নিয়ে নিই ঝর্ণাটায়। এরপর 30 মিনিট ধরে সুরাজ নানা অ্যাঙ্গেল থেকে ঝর্ণাটার ছবি তুললেন, কিছু ছোট ছোট ভিডিও ক্লিপিংসও নিলেন। তারপর দেবদত্ত আর পৃথ্বীশকে নিয়ে জঙ্গলের পথ ধরে ভট্টাচার্য বাড়ির দিকে এগিয়ে গেলেন তারা। সেই পথ ধরে ভট্টাচার্য বাড়ি পৌঁছতে সত্যিই অনেকটা কম সময় লাগলো। দেবদত্ত আর পৃথ্বীশ ভট্টাচার্য মশাইয়ের সাথে অল্পক্ষণ কথা বলে সোজা চলে গেল সুরাজ বর্মনের ঘরের দিকে। আরে আসুন আসুন আসুন, পঞ্চায়েতকে বলে দিয়েছি কফি আনতে। কফিটা কিন্তু লোকটা ফার্স্ট ক্লাস বানায়। কফি এলো। কফি খেতে খেতেই ওদের কথা চলতে লাগলো। দেবদত্ত বলল, আপনার তো শুনলাম ফটোগ্রাফির সাথে ইতিহাসের প্রতিও খুব টান আছে। হ্যাঁ তা আছে, কিন্তু আপনি এ খবর পেলেন কেমন করে? মনাস্ট্রির প্রধান লামার কাছেই শুনলাম। ও আচ্ছা, ওনার সাথে আপনার আলাপ হয়েছে তাহলে? খুব ভালো মানুষ। ওই মনাস্ট্রির হিস্ট্রিটা শুনেছেন? হ্যাঁ, শুনেছি। কি ইন্টারেস্টিং, তাই না? ভাবা যায় সম্রাট কনিষ্কের মাথা। আমি তো ওনাকে বলেই রেখেছি, এই প্রজেক্টের পরে ওই ব্যাপারটার ওপর আমিই কাজ করব। উনিও বলেছেন সম্পূর্ণ সাপোর্ট করবেন। আচ্ছা, আপনারা কি জানেন পাগল হওয়ার আগে মনিরাম বাবু কি ওই ব্যাপারটা নিয়েই? হ্যাঁ, তাও শুনলাম। সত্যি এই জায়গায় রহস্যের কোনো অভাব নেই। তা যা বলেছেন। এরপর আরো কিছুক্ষণ কথা বলে দেবদত্ত আর পৃথ্বীশ ভট্টাচার্য বাড়ি থেকে বেরিয়ে হোমস্টের দিকে এগিয়ে চলল। হোমস্টেতে ফিরে দেবদত্ত দারুণ চুপচাপ হয়ে গেল। দুপুরে খাওয়ার পরে হোমস্টের ছোট্ট বাগানে বসে দুটো ফোন করলো সে। গোজগোজ করে কি জানি কথা বলল, কিন্তু পৃথ্বীশ তার কিছুই বুঝতে পারল না। যদিও দেবদত্ত খুব বেশিক্ষণ কথা বলল না, তারপরেই আবার মৌনব্রত ধারণ করল। দেবদত্তর মোবাইলটা আবার বেজে উঠল সন্ধ্যা 7টার দিকে। দেবদত্ত তখন মনিরাম বাবুর একটা ডায়েরিতে মুখ গুজে বসে আছে। পৃথ্বীশই মোবাইলটা ধরল, বলল, পলাশ ফোন করেছে। সাথে সাথে দেবদত্ত ছুটে এসে মোবাইলটা পৃথ্বীশের হাত থেকে ছিনিয়ে নিল। কানে ধরল সে, কিন্তু কথা শুরুর আগেই পৃথ্বীশ বলল, এই না, একদম না, এবার লাউড স্পিকারে দে, আমিও তো সব কথা শুনবো। দেবদত্ত হেসে মোবাইল লাউড স্পিকারে দিয়ে কথা শুরু করলো। হ্যাঁ পলাশ, বল, কোনো খবর পেলি? হ্যাঁ পেয়েছি, তবে তেমন কিছু না। 12-13 বছর আগে ধনলক্ষ্মী ব্যাংকে একটা আর্থিক কেলেঙ্কারি হয়েছিল। তুই যার নাম বললি, মানে ওই শান্তিরাম ভট্টাচার্য, তখন ব্যাংকের অ্যাকাউন্টেন্ট ছিলেন। তা সেই কেলেঙ্কারির কালপ্রিটও ধরা পড়েছিল কয়েকদিনের মধ্যেই। লোকটা ওই ব্যাংকেরই কর্মচারী ছিল, নাম ছিল অবিনাশ ত্রিবেদী। টাকা চুরির সাথে একটা অ্যাটেম্প টু মার্ডার কেসও ছিল। আরও বেশ কিছু কেস মিলিয়ে এই অবিনাশ ত্রিবেদীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। বছর 4 আগে লোকটা মারা যায়। এই অবিনাশের এক ছেলে ছিল, তার নাম ছিল সৌমেন ত্রিবেদী। ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে,
এখন অবশ্য কোথায় থাকে তা জানতে পারিনি। বাপরে, এত কম সময়ে এত খবর জোগাড় করলে কি করে? আরে ভাই, রিপোর্টারের কাজও তো গোয়েন্দাদের মতোই। তোরা গোয়েন্দারা জোগাড় করতে পারলে আমরা কেন পারবো না বল? যাই হোক, কোনো কেস নিয়ে মেতে আছিস মনে হচ্ছে। হ্যাঁ রে, সেটা নিয়েই তো। শোন ভাই, কেসটা সলভ হওয়ার পরে ফার্স্ট ইন্টারভিউটা কিন্তু আমিই নেব, আগে থেকে বলে রাখলাম। তুই ফেমাস মানুষ, অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যায় না। আর ফালতু বকিস না, যখন ইচ্ছে বলিস। আপাতত আমাকে ডিটেলসগুলো একটু পাঠা না। হ্যাঁ, এখনই পাঠিয়ে দিচ্ছি। এরপর অল্প কিছুক্ষণ কথা বলার পরে পলাশ ফোন রাখলো। একটু পরেই দেবদত্তর হোয়াটসঅ্যাপে পলাশ তার খোঁজাখুঁজির পুরো ডিটেলস আর গোটা দুয়েক ছবি পাঠালো। এর কিছুক্ষণ পরেই দেবদত্তর মোবাইলটা আবারও বেজে উঠল। দেবদত্ত দেখল ফোন করেছেন ডক্টর রাজনারায়ণ শর্মা। তড়িঘড়ি মোবাইলটা হাতে নিয়ে কল রিসিভ করেই কানে ধরল সে। হ্যালো স্যার। পৃথ্বী সে একদৃষ্টে তাকিয়ে আছে দেখে দেবদত্ত মোবাইলটা লাউড স্পিকারে দিল। এবারও ওদের কথা শুরু হলো। হিন্দিতেই চলল কথা। হ্যাঁ দেবদত্ত, বলো, কি জানতে চাও? স্যার, যেটা জানতে চাইছি সেটা প্রায় বছর 21 কি 22-এর পুরনো। পুরনো জিনিস নিয়ে যে আমাদের কাজ, সেটা কি তুমি ভুলে যাচ্ছ দেবদত্ত? বলো। স্যার, আপনি মনিরাম ভট্টাচার্য নামে কাউকে মনে করতে পারছেন? অবশ্যই। ডক্টর ভট্টাচার্য সম্রাট কনিষ্কের ব্যাপারে একজন বিশেষজ্ঞ ছিলেন। অনেক কাজ করেছিলেন উনি। যতদূর জানি ভদ্রলোক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। সে ব্যাপারেই কথা বলতে চাই আপনার সাথে। বলো বলো। মনিরাম বাবু পাগল হওয়ার আগে কনিষ্কের উপরে রিসার্চ করছিলেন, তাই না? হ্যাঁ, উনি আর আনন্দ সেন, ওনারা দুজনে কনিষ্কের মাথার সন্ধানে ছিলেন। ওনারা নাকি সে জিনিসের অনেক কাছাকাছিও চলে গিয়েছিলেন, কিন্তু সে জিনিস আর খুঁজে বের করতে পারেননি। রহস্যজনকভাবে আনন্দ সেন খুন হয়েছিলেন তার কলকাতার বাড়িতে। আর এর কিছু মাস পরে খবর পাই মনিরাম ভট্টাচার্য সম্পূর্ণ পাগল হয়ে গেছেন। তারপর আর তেমন কোনো খবর পাইনি। কিন্তু এত বছর পরে হঠাৎ এই ব্যাপারে জানতে চাইছো কেন? আসলে স্যার, একটা কেসের ব্যাপারে দরকার পড়ে গেছে। রহস্য সমাধান? হ্যাঁ স্যার। ভেরি গুড, কিপ ইট আপ মাই বয়। তোমার কথা ভেবে গর্বে বুক ভরে যায় একেবারে। কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওই মার্ডার কেসটা, মানে আনন্দ সেনের মার্ডার কেসের কোনো কিনারা হয়েছিল কি? না দেবদত্ত, সেটা মিস্ট্রি হয়ে রয়ে গিয়েছিল। তোমার তো কলকাতা পুলিশে অনেকের সাথে চেনা জানা আছে, তাদের জিজ্ঞাসা করলে নিশ্চয়ই অনেক বেশি কিছু জানতে পারবে। রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। কলটা ডিসকানেক্ট করে দেবদত্ত মোবাইলে একটা নাম্বার ডায়াল করলো। পৃথ্বী জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি বলতো? তুই ঠিক কি সন্দেহ করছিস? দেবদত্ত মোবাইল কানে ধরে বলল, সন্দেহ একটা নয় রে পৃথ্বীশ, অনেকগুলো। তারপরই বলল, হ্যালো অনন্তদা, দেবদত্ত বলছিলাম। একটা হেল্প লাগবে। 21-22 বছর আগে একটা কেসের ব্যাপারে ডিটেলস লাগবে, সাহায্য করতে পারবে? হ্যাঁ, একটা কেসের ব্যাপারেই। থ্যাংক ইউ অনন্তদা, আমি তোমাকে সব ডিটেলস এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। অনন্তদা, ব্যাপারটা খুব আর্জেন্ট, আজই যদি খবরটা পেতাম। ও থ্যাংকস আ লট অনন্তদা। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি তোমাকে সব পাঠাচ্ছি। কল ডিসকানেক্ট করে দেবদত্ত হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটা টেক্সট করল। তারপর পৃথ্বীশের সাথে সামান্য দু একটা কথা বলে ডায়েরিতে মুখ গুঁজল আবারও। পৃথ্বীশও আর কিছু জিজ্ঞাসা করল না। ওর মাথায় ছুটতে থাকা প্রশ্নগুলোর উত্তর নিজে নিজেই খোঁজার চেষ্টা শুরু করল সে। রাত প্রায় 12টার দিকে দেবদত্তর মোবাইলটা আবার বেজে উঠল। অফিসের অনন্ত চ্যাটার্জির ফোন। দেবদত্ত কল রিসিভ করেই বলল, হ্যাঁ অনন্তদা, বলো, কিছু পেলে? পেয়েছি, তবে তেমন কিছু না। আনন্দ সেনের ব্যাপারে কিছু খোঁজ খবর করলাম, কিন্তু বিশেষ কিছুই জানতে পারিনি। অ্যাকচুয়ালি আনন্দ সেন যখন খুন হন তখন তার বয়স ছিল 40-এর মতো। ওনার এক ছেলে ছিল, নাম রনিত সেন। তার বয়স তখন ওই 9 কি 10। কেসের পরে বাড়ির কাজের লোক রামুর সাথে ছেলেটাও কোথাও চলে গিয়েছিল। অবশ্য সে খবর আমি আর পাইনি। আচ্ছা, ছেলেটার কোনো ছবি আছে?
অ্যাকচুয়ালি কেস ফাইল ঘেঁটে ছেলেটার ছোটবেলার একটা ছবি আমি পেয়েছি, কিন্তু তার সাথে এখনকার কোনো মিল আছে কি? সেই ছবিটাই আমাকে একটু পাঠাও না। হ্যাঁ, আমি অলরেডি সমস্ত ডিটেলস তোমাকে পাঠিয়ে দিয়েছি, তুমি চেক করে নিও। থ্যাংক ইউ অনন্তদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কলকাতা ফিরে তোমাকে সব বলছি। কল কেটে দিয়ে দেবদত্ত হোয়াটসঅ্যাপ খুলল। অনন্ত যে ছবিটা পাঠিয়েছে সেটা অনেকটাই পুরনো, বছর দশেকের একটা বাচ্চার, কিন্তু সেটা দেখেই দেবদত্তর মুখের হাসি চওড়া হলো। সে জিজ্ঞাসা করল, কিরে পৃথ্বীশ, চিনতে পারছিস? পৃথ্বীশ খুব ভালো করে ছবিটা দেখল, তারপর বলল, না, কে এটা? মনে হচ্ছে কেসটা সলভ করেই ফেলেছি রে, আর একটুখানি সময় লাগবে। ঘড়ির কাঁটায় এখন বিকেল 5টা। ভট্টাচার্য বাড়ির বড় বৈঠক ঘর আজ আবার ভরে উঠেছে। বাড়ির সকলের সাথে চাকর বাকররাও আছে সেখানে। সেই সাথেই আছেন অফিসার পাল এবং জনা 5 কনস্টেবল। আজও সকলের দৃষ্টি একজন মানুষের দিকে স্থির, দেবদত্ত। সে ঘরের ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছে। সকলকে সে জানিয়েছে কেসের সমাধান হয়ে গিয়েছে, কিন্তু সেই সমাধানটা যে ঠিক কি তা পৃথ্বীশও জানে না। সেও তাই কৌতূহলী চোখে তাকিয়ে আছে দেবদত্তের দিকে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেবদত্ত বলতে শুরু করল, আজ আমরা কেন একত্রিত হয়েছি সেটা সকলেই জানেন। মনিরামবাবুর মৃত্যু রহস্যের সমাধানের জন্য। সকলেই জানেন তিনি সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন ছিলেন। এবার এমন একজন মানুষকে কেউ কেন খুন করবে? আপাত দৃষ্টিতে কেসটার এই একটা রহস্য আছে বলেই মনে হয়, কিন্তু আদপে তা নয়। এই কেসে রহস্যের কোনো অভাব নেই। সেই সব রহস্যের বেশ কিছুটা অতীত থেকে উঠে এসে বর্তমানের বুকে চেপে বসে বর্তমানটাও রহস্যময় করে তুলেছে। গোটা রহস্যের জালটা ছাড়াতে হলে আমাদের এক এক করে এগোতে হবে। চলুন তাহলে সেই কাজই এবার শুরু করা যাক। মনিরামবাবুকে প্রায় সারাটা দিনই ঘরে আটকে রাখা হতো। বাড়ির মধ্যে শুধু 3 জনের সাথে তিনি কথা বলতেন, শান্তিরামবাবু, পঞ্চাদা আর সুনয়না। এটা সকলেই জানেন। ওনার ঘরের কাছে আর কেউই যেত না। ওনার ঘরের চাবি থাকে পঞ্চাদার ঘরে, তিনিও ঘর খোলেননি। তার ঘরের চাবিও নির্দিষ্ট জায়গাতেই ছিল। তাহলে ওই ঘর খুলল কে আর কিভাবে? অন্য কেউ গেলে বনিরামবাবু নিশ্চয়ই চিৎকার করতেন, আর তাহলে শান্তিরামবাবু অন্তত তা শুনতে পেতেন। কিন্তু সেসব হয়নি। তাহলে কি এনাদের মধ্যেই কেউ দরজা খুলেছিলেন? দেবদত্ত এবার গিয়ে দাঁড়ালো সুরজ বর্মনের ঠিক সামনে। তারপর বলল, উত্তরটা হচ্ছে না। সুনয়না তখন ঘুম থেকে ওঠেনি। পঞ্চাদা পেছনের গেট খুললেও এদিকে না এসে সুরজবাবুর জন্য কফি বানাচ্ছিলেন, আর শান্তিরামবাবু ছিলেন বাড়ির ভিতরের মন্দিরে। তাহলে কে খুলল মনিরামবাবুর ঘরের দরজা আর কিভাবে? এই কের উত্তর পেতে হলে আমাদের আরেকটা কথা জানতে হবে, যা এই বাড়ির 2 জন ছাড়া আর কেউ জানেন না। সেটা হচ্ছে এই বাড়ির আরও একজনের সাথে মনিরামবাবুর কথা হতো। কি সুরজবাবু, ঠিক বলছি তো? আমি সেটা জানবো কেমন করে? কারণ সেই মানুষটা তো আপনি, তাই না? আপনি তো গোপনে মনিরামবাবুর সাথে প্রায়ই কথা বলতেন। শুধু তাই নয়, ওনার কাছ থেকে লাল কাপড়ে মোড়া একটা জিনিসও নিয়েছিলেন, তাই না? কি সব যাতা বলছেন? আমি ওনার সাথে কোনোদিন কথাই বলিনি, আর কিছু নিয়েও নেই। এসব কি মন গড়া কথা বলছেন আপনি? মুন্না আপনাকে মনিরামবাবুর সাথে কথা বলতে এবং লাল কাপড়ে মোড়া সেই জিনিসটা নিতে দেখেছিল। ও সবটাই আমাদের কাছে বলেছে। সুরজ এবার রক্ত লাল চোখে তাকালো মুন্নার দিকে। সে ভয় ভয় মুখে সাথে সাথে মাথা নিচু করে নিল। সুরজ বললেন, ও মিথ্যা বলছে। না সুরজবাবু, মুন্না মিথ্যে বলেনি। মিথ্যে আপনি এতদিন বলে এসেছেন। আপনার আগাগোড়া সব কথাই তো মিথ্যে। সেদিন সকালে আপনিই পঞ্চাদার ঘর থেকে চাবি নিয়ে মনিরামবাবুর ঘরের দরজা খুলে আবার চাবি নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে এসেছিলেন। আপনি একজন পেশাদার ফটোগ্রাফার।
কিন্তু আপনার ঘরে ছবি বিষয়ক কোনো বই নেই। কিন্তু সম্রাট কনিষ্কের উপরে লেখা বেশ কিছু বই আমি আগের দিনই দেখেছি। ইতিহাসের প্রতি আপনার দারুণ টান। আসলে আপনি কোনো ফটোগ্রাফার নন, আপনি এসেছেন কনিষ্কের মাথা খুঁজতে। আপনি সেদিন মনিরাম বাবুকে বাড়ির বাইরে নিয়ে যান এবং তাকে খুন করেন, কি তাই তো? না, আমি খুন করিনি। আপনি খুনটা করেছিলেন। কনিষ্কের মাথা না পেয়ে সেদিন রাগে আপনি মনিরাম বাবুকে খুন করেছিলেন এবং তারপর প্রমাণ লোপাটের জন্য দেহ উপর থেকে খাদে ফেলে দিয়েছিলেন। আর লুকিয়ে কোনো লাভ নেই, এবার সত্যিটা বলে ফেলুন। না না না, আমি মনিরাম বাবুকে খুন করিনি। আমি মানছি আমার পরিচয় মিথ্যে। আমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার নই। আমি একজন ইতিহাসবিদ এবং সম্রাট কনিষ্কের মাথা খুঁজতেই এসেছি। ওকে ওকে, দ্যাট ইজ দ্য ট্রুথ। বাট মনিরাম বাবুর ঘরের দরজাও আমি খুলেছিলাম, কিন্তু ওনাকে আমি খুন করিনি। বিলিভ মি। কেন খুলেছিলেন ওনার ঘরের দরজা? কারণ উনি বলেছিলেন আচার্য মনিরামের আনা সম্রাট কনিষ্কের সোনার মাথাটা কোথায় আছে সেখানে উনি আমাকে নিয়ে যাবেন। দাদা আপনাকে এই কথা বলেছিল? বিস্মিত সুরে প্রশ্ন করলেন ভট্টাচার্য মশাই। সুরজ মাথা নিচু করে কয়েকবার ওপর নিচ মাথা নাড়ালেন। দেবদত্ত জিজ্ঞাসা করল, আপনাকেই কেন কথা উনি বললেন? আমার সাথে কথা বলে উনি হয়তো বুঝেছিলেন আমি এ ব্যাপারে কিছু করতে পারবো, তাই হয়তো। মনিরাম বাবু আপনাকে লাল কাপড়ে মোড়া যে জিনিসটা দিয়েছিলেন সেটা আসলে একটা পুঁথি, আচার্য মনিরামের লেখা পঞ্চম পুঁথি, তাই তো? হ্যাঁ, কিন্তু পুঁথিটা পড়েও আমি জিনিসটার খোঁজ পাচ্ছিলাম না, তাই ওনাকে নিয়ে গিয়েছিলাম। ওই পুঁথিটা আমার চাই। দিয়ে দেবো, কিন্তু বিশ্বাস করুন আই এম নট আ কিলার। আমি খুনটা করিনি। সেটা আমি জানি সুরজবাবু, কিন্তু আপনি তো একেবারে দোষমুক্ত নন। আপনি মনিরাম বাবুকে খুন না করলেও অন্য একজনকে মারার চেষ্টা তো করেছিলেন, তাই না? সুরজ এবার ভয়ার্ত চোখে তাকালো দেবদত্তর দিকে। কয়েকটা নীরব সেকেন্ড মুহূর্তে কেটে গেল। সুরজ বললেন, ঠিক কি বলতে চাইছেন আপনি? দেবদত্তের ঠোঁটের কোণে সামান্য বাঁকা হাসি ঝিলিক দিয়ে উঠল। সে প্রশ্ন করল, সেটা তো আমার চেয়ে ভালো আপনি বলতে পারবেন, তাই না সুরজবাবু? না, আমি কিছুই বুঝতে পারছি না। বেশ, আমি তাহলে বলছি, শুনুন। ভুলচুক হলে আপনি তো আছেনই শুধরে দেওয়ার জন্য। ঘটনাটা আজ থেকে 12 বছর আগের। তখন আপনার বয়স কত হবে? এই ধরুন 23। আপনি তখন থাকতেন মুম্বাইতে আর আপনার বাবা থাকতেন দিল্লিতে। দিল্লির ধনলক্ষ্মী ব্যাংকের কর্মচারী ছিলেন। আজ থেকে ঠিক 12 বছর আগে ওই ব্যাংকের একটা আর্থিক কেলেঙ্কারি ঘটেছিল, আর সেই কেলেঙ্কারির মাস্টারমাইন্ড ছিলেন আপনার বাবা অবিনাশ ত্রিবেদী। অবিনাশবাবু ধরা পড়েছিলেন, ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়। বছর 4 আগে তিনি মারাও যান হেফাজতে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আরেকটা ঘটনা। কেলেঙ্কারির মাস্টারমাইন্ড হিসেবে তিনি সামনে এলেও আরও একজন মাথা ছিলেন। তিনি হচ্ছেন শান্তিরাম ভট্টাচার্য। দেবদত্ত এবার গিয়ে দাঁড়ালো ভট্টাচার্য মশাইয়ের সামনে। দৃঢ় স্বরে প্রশ্ন করল, আমি কি ভুল বলছি শান্তিরাম বাবু? প্রৌঢ় ভট্টাচার্য মশাইয়ের মাথা নিচু। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। বললেন, আমি জানতাম ওই কলঙ্কময় অতীত কখনো আমার পিছু ছাড়বে না। একদিন না একদিন এটা ঠিকই আমার সামনে এসে দাঁড়াবে। হ্যাঁ, সেই ঘটনার পেছনে আমারও হাত ছিল, কিন্তু তখন আমি কোনোভাবেই সামনে আসতে পারতাম না, আসিওনি। অন্যদিকে অবিনাশের ঘাড়ে দোষ চাপানো ছিল অনেক সহজ, আর সেটাই করেছিলাম আমি। অবিনাশও কাজগুলো এমনভাবেই করেছিল যে ওর ধরা পড়াটাই ছিল সময়ের অপেক্ষা মাত্র, আর সেই অপেক্ষা বেশি দিন করতেও হয়নি। কিন্তু এই পাপের গ্লানি আমি বেশি দিন টানতে পারিনি। চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম এখানে। পরেরটুকু না হয় আপনি বলুন সুরজবাবু। সরি, সুরজবাবু নয়, সৌমেন বাবু, সৌমেন ত্রিবেদী, তাই তো? সুরজ ছদ্মনামী সৌমেন ত্রিবেদী এবার হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল দেবদত্তর চোখের দিকে। বললেন, হোয়াট? আপনি জানলেন কি করে?
আপনিও ইতিহাসের লোক আর আমিও প্রত্নতাত্ত্বিক। অতীতের অন্ধকার গহ্বরে হারিয়ে আসা ইতিহাস তুলে নিয়ে আসাই আমাদের কাজ। যাই হোক, আপনি বলুন। কি বলবো? ওই যে শান্তিরাম বাবু যেখানে শেষ করলেন ঠিক তারপর থেকে, মানে আপনি প্রতিশোধ নেওয়ার জন্যই এখানে এসেছিলেন, তাই তো? সৌমেন এবার একেবারে বাচ্চাদের মতো কেঁদে ফেললেন। দু হাতে মুখ ঢেকে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তারপর ধীর স্বরে বলতে শুরু করলেন। বাবা বাবা মারা যাওয়ার আগে সবটাই আমাকে বলে দিয়ে গিয়েছিলেন, কিন্তু বিশ্বাস করুন, প্রতিশোধের চিন্তা আমার মাথায় আসেনি। আমার বাবা ভুল করেছিলেন, তার যোগ্য শাস্তিও পেয়েছিলেন, এতে আমি কোনো ভুল দেখি না। হ্যাঁ, তবে এটা ঠিক যে একটা রাগ আমার ছিল যে অন্য অপরাধী আজও শাস্তি পায়নি, তবে সে নিয়ে আমি কখনো মাথা ঘামাইনি। কনিষ্কের মাথা নিয়ে আমিও গবেষণা করেছি। হিমাচলের জঙ্গল থেকে পাওয়া প্রায় 1900 বছরের পুরনো এক পুঁথি থেকে আচার্য মনিরামের সম্পর্কে জানতে পারি আমি। তারপর আরও পড়াশোনা করি, জানতে পারি তিনি এখানে এসেছিলেন। আমিও চলে এলাম, আর এখানে এসে প্রায় 12টা বছর পরে দেখতে পেলাম সেই অপরাধীকে। আমার মধ্যে প্রতিশোধের স্পৃহা জেগে উঠল। একটা তীব্র অন্তর্দ্বন্দ্বে ভুগতে শুরু করলাম আমি। অবশেষে আমার রাগই জিতল। কনিষ্কের সোনার মাথা, আচার্য মনিরাম, 1900 বছরের ইতিহাস, আমার সকল কাজ, সবকিছু ঊর্ধ্বে উঠে গেল আমার প্রতিশোধের লেলিহান শিখা। ঠিক করে ফেললাম, যে অপরাধীকে আইন শাস্তি দিতে পারেনি তাকে তাকে আমি শাস্তি দেব, আমি। আর শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আর তাই আপনি মংলুকে কাজে লাগালেন। আপনার কল ডিটেলস চেক করে আমরা মংলুর সন্ধান পেয়েছি, আর অফিসার পালের গোটা চারেক থাপ্পড়েই সে সবকিছু উগড়ে দিয়েছে। হ্যাঁ, আমি ওকে কাজে লাগিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন, আমি ওকে পরে কাজ করতে বারণ করেছিলাম। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু যে অ্যাটেম্পট আপনারা করেছিলেন সেটা বিফলে গেলেও অ্যাটেম্পট ইজ অ্যাটেম্পট, এর শাস্তি তো হবেই। এই রহস্যের অন্ধকার দূর করতে আমাদের জানতে হবে 20 বছর আগের ঘটনা, জানতে হবে আনন্দ সেনের কথা, তার ছেলে রনিত সেনের কথা, আর জানতে হবে 20 বছর আগের একটা খুন ও চুরির ঘটনা। মনিরাম বাবুর শেষ জীবনের লেখা 3টে ডায়েরি থেকে আমি এই তথ্যগুলো পেয়েছি। যদি খুব ভালো করে দেখা যায় তাহলে অন্য ডায়েরিগুলোর সাথে এই 3টে ডায়েরির একটা বিশেষ অমিল লক্ষ্য করা যাবে। অন্য ডায়েরিগুলোতে মনিরাম বাবুর হাতের লেখা যথেষ্ট ঝরঝরে, কিন্তু শেষ 3টে ডায়েরিতে তার হাতের লেখা স্নায়ুতন্ত্রের মতন জড়ানো। মনিরাম বাবুর মানসিক ভারসাম্যের ক্ষয় ধরলেও তার উর্বর মস্তিষ্ক তাকে এই বিশেষ পন্থাটা দিয়েছিল। তিনি ইচ্ছে করেই তার করা পাপগুলোকে ওই রকম জড়ানোভাবে লিখে রেখেছিলেন যাতে চট করে কেউ ধরতে না পারে। অনুতাপ প্রকাশ করার এর থেকে ভালো উপায় তার জানা ছিল না। পুঁথিটাকে বাঁচাতে পারলেও নিজ হাতে সঙ্গীকে খুন করার বেদনা তার পিছু ছাড়েনি। ক্রমে মানসিক দ্বন্দ্বে ছিন্ন ভিন্ন হতে হতে তিনি পাগলে পরিণত হন। ডায়েরি অনুসারে প্রায় 21 বছর আগে, মানে উন্মাদ হয়ে কাজ ছাড়া ঠিক আগে, মনিরাম ভট্টাচার্য কাজ করছিলেন কনিষ্কের মাথা নিয়ে, আর তার সঙ্গী ছিলেন আনন্দ সেন। 2 আর্কিওলজিস্ট মিলে ইতিহাসের অন্যতম অমীমাংসিত রহস্যের কিনারা প্রায় করেই ফেলেছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো ভাগ্য। মনিরাম বাবু ও আনন্দবাবু দুজনে মিলে জানতে পেরেছিলেন আচার্য মনিরাম সম্রাট কনিষ্কের সেই দুর্মূল্য মাথা এনে লুকিয়েছিলেন এখানকারই জঙ্গলে। কিন্তু সেই সময় সমস্যা ছিল মনস্ট্রির লামারা। আচার্য মনিরামের যে পুঁথি থেকে ব্যাপারটা ওরা জানতে পেরেছিলেন সেটা ছিল ওই মনস্ট্রির গর্ভগৃহে। প্রধান লামার অনুমতি ছাড়া তা নেওয়া ছিল অসম্ভব। অতএব উপায় একটাই, চুরি। তাই করলেন ওনারা। এক রাতে গোপনে মনস্ট্রিতে ঢুকে চুরি করলেন সেই নির্দিষ্ট পুঁথি, সেই সাথে খুন করলেন একটি ছেলেকে। যদিও এই কেসের কোনো তদন্ত হয়নি সেই সময়, ফলত কেসটা ধামাচাপা পড়তে বেশি সমস্যা হয়নি। কিন্তু ভাগ্যের পরিহাস,
বড় অদ্ভুত। পুঁথিটা নিয়ে আনন্দ সেন চলে গিয়েছিলেন তার কলকাতার বাড়িতে গবেষণার সুবিধার্থে, কিন্তু এটাই তার আসল উদ্দেশ্য ছিল না। আনন্দ সেন চেয়েছিলেন জিনিসটা চড়া দামে বিক্রি করতে। খবরটা পেয়ে যান মনিরাম ভট্টাচার্য। তৎক্ষণাৎ চলে যান কলকাতায়। নিজের সঙ্গীকে অনেক করে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আনন্দ সেন কিছুতেই বুঝতে চাইছিলেন না। ইতিহাসপ্রেমী মনিরাম ভট্টাচার্য ইতিহাসের এই অমূল্য সম্পদ হাতছাড়া করতে চাননি। উপায়ন্তর না পেয়ে তিনি সেই অন্তিম পথটি বেছে নেন, নিজ হাতে খুন করেন নিজের সঙ্গীকে। এবার আসা যাক রনিত সেনের কথায়। কে এই রনিত সেন? আনন্দ সেনকে যেদিন মনিরামবাবু খুন করেছিলেন, সেদিন হঠাৎই সেখানে চলে এসেছিল আনন্দ সেনের 10 বছরের ছেলে রনিত সেন। প্রমাণ লোপাটের জন্য মনিরামবাবু সেই 10 বছরের ছেলেটার মাথাতেও আঘাত করেছিলেন। তারপর পুঁথিটা নিয়ে ফিরে এসেছিলেন এখানে। হয়তো গবেষণাটা চালিয়ে যেতেন যদি না মানসিক ভারসাম্যের অবক্ষয় হতো। এবার আসি ডায়েরির বাইরের কথায়। এই কেসেরও মীমাংসা হয়নি। ব্যাপারটা হয়তো ওখানেই মিটে যেত, কিন্তু ওই যে বললাম, ভাগ্যের পরিহাস বড়ই অদ্ভুত। ছোট্ট রনিত বেঁচে গেল। পরিচারক রামুদার সাথে সে চলে গেল বিহার। একটু একটু করে বড় হয়ে উঠল ছোট্ট রনিত, আর রামুদার কাছ থেকে জানল পুরো ঘটনা। তার মধ্যে জেগে উঠল প্রতিশোধের সর্বগ্রাসী আগুন। 20টা বছর কাটল। একই সাথে বাড়ল রনিতের ভেতরে জ্বলতে থাকা সেই আগুনটা। সে চলে এলো এখানে। একটা গোটা বছর কাটল এখানে, সকলের চোখের সামনে, এই বাড়িতে। দেবদত্ত কথা বলতে বলতে গিয়ে দাঁড়িয়েছে বাড়ির মালি মুন্নার সামনে। বলল, আর মুন্না বলবো নাকি রনিতই বলবো? ঘরের প্রত্যেকে প্রায় তরিতাহিতের মতো ছিটকে উঠলেন। বাড়ির কেউই বিশ্বাস করতে পারছে না যে এতদিন সম্পূর্ণ মিথ্যে পরিচয়ে একজন মানুষ তাদের সঙ্গে থেকেছে, খেয়েছে, অথচ তারা এর কিছুই জানত না। মুন্নার মাথা নিচু। হঠাৎ সে মাথা তুলল আর বাজ পাখির ক্ষিপ্রতায় একটা পা ছুড়ে দিল দেবদত্তর পেট লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে নিরীহ নিষ্পাপ মুখটা কোনো নৃশংস সাপদের হিংস্রতায় ভরে উঠল। দু চোখে ঘটল আগ্নেয়গিরির বিস্ফোরণ। এমন পরিস্থিতিতে দেবদত্ত আগেও বহুবার পড়েছে। সামনের লোকটার গতি যদি বাজ পাখির হয়, তাহলে ওর গতিও বিদ্যুতের মতো। এক মুহূর্তে পাশে সরে গিয়ে বজ্র মুষ্টি বসিয়ে দিল মুন্নার নাকে। মুন্না টাল খেয়ে পড়েই যেত। দেবদত্তর কলার ধরে তুলে দাঁড় করিয়ে দিল সোজা। বলল, শোনো, আমার নামেই শুধু ভদ্রটা আছে, আসলে আমি বড়ই অভদ্র। এবার বাকিটাও উগড়ে ফেলা যাক। রনিত এবার ধীরে ধীরে মুখ তুলল। বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অনেক দিন ধরে আমি এই সুযোগটার অপেক্ষায় ছিলাম। সেদিন সকালে তুমিও অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলে। যখন দেখলে সৌমেনবাবু পঞ্চাদার ঘর থেকে চাবি নিয়ে মনিরাম বাবুর ঘরের দরজা খুলে দিলেন, তখনই তুমি প্ল্যানটা করে নিলে তাকে মারার। হ্যাঁ, আমি আগেই জানতে পেরেছিলাম ওরা সকালে জঙ্গলে যাবে। ওদের কথা শুনেছিলাম আমি। আর তখনই ঠিক করে ফেললাম আমার বাবার মৃত্যুর প্রতিশোধ আমি নেব। ওদের পিছু নিলাম। জঙ্গলের ভেতরে যাওয়ার পর এক সময় ওই বুড়োটাকে আমি একা পেলাম। সাথে সাথে ও ছোড়া লেকে আমি ওসকা গলা কেটে দিলাম, লাথি মেরে ফেলে দিলাম ও খাদে। তারপর আবার ফিরে এলাম এই বাড়িতে। তুমি তাহলে আমাদের কাছে গিয়েছিলে কেন? ওটা ছিল ওর মাস্টার স্ট্রোক। নিজেকে সন্দেহের সম্পূর্ণ বাইরে নিয়ে যাওয়ার জন্য এর থেকে ভালো পথ আর হয় না। কে তুই? নিজেই আমার কাছে আসছিস, এসে প্রাইম সাসপেক্টের কার্যাবলী জানিয়ে দিচ্ছিস। তুই কি আমার সাসপেক্ট লিস্টে আর থাকবি? পৃথ্বীশ আর কিছুই বলল না। দেবদত্ত এবার চোখের ইশারা করল অফিসার পালের দিকে। সাথে সাথেই তিনি বললেন, ওদের নিয়ে যাও। 4 জন কনস্টেবল রনিত সেন, সৌম্য ত্রিবেদীকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। অফিসার পাল এবার দেবদত্তকে প্রশ্ন করলেন, কিন্তু আপনি ইতিহাসগুলো জানলেন কেমন করে? 2 জন মানুষ আমাকে হেল্প করেছেন। সরি, 3 জন মানুষ আমাকে হেল্প করেছেন। 1, লালবাজারের অফিসার অনন্ত চ্যাটার্জি। 2, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন সেক্রেটারি ডক্টর রাজনারায়ণ শর্মা। আর 3, আমার এক রিপোর্টার বন্ধু
পলাশ মৈত্র। এমনই সবকটা ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য অনুমানের সুতোতে গেঁথে আমি এই কেসটার কেন্দ্রবিন্দু অবধি পৌঁছেছি। আর এদের দুজনকে আপনি চিনলেন কেমন করে? একই প্রশ্ন পৃথ্বীশের মাথায় সেই শুরু থেকেই ঘুরছে। দেবদত্তই উত্তর দিল। অনন্তদা রনিত সেনের 20 বছর আগের যে ছবিটা পাঠিয়েছিল সেটা দেখে এখনকার রনিত সেনকে ডিটেক্ট করা খুবই কঠিন, কিন্তু ছবিটা খুব ভালো করে দেখলে দেখা যাবে ছোট্ট রনিতের ডান দিকের ভ্রুটা কাটা, আর চিবুকের ডান দিকে একটা ছোট্ট জটুল আছে, আর চিবুকের ডান দিকে একটা ছোট্ট জরুল আছে। এখনকার রনিতের সাথে ওই একটা মিলই সবচেয়ে বেশি পাওয়া যায়। আমার বন্ধু পলাশ সৌমেনের যে ছবিটা পাঠিয়েছিল সেটা দেখার পর ওনাকে ডিটেক্ট করতে খুব একটা সমস্যা হয়নি। উনি শুধু নিজের মাথার চুল কেটে ফেলেছিলেন, এইটুকুই। অফিসার পাল এগিয়ে এসে দেবদত্তর সাথে হ্যান্ডশেক করলেন, বললেন, সত্যি আপনার ক্ষমতার পরিচয় সামনাসামনি পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে আমার, সত্যি। না না, তেমন কিছুই নয়, তবে আপনার আর একটু সাহায্য লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি সাহায্য বলুন না। চলুন বলছি। যাওয়ার আগে দেবদত্ত শান্তিরাম বাবুকে বলল, আমরা আসছি শান্তিরাম বাবু, আর এই কেসের জন্য আমি কোনো পারিশ্রমিক নিতে পারবো না, কারণ বলতে গেলে আপনিও তো অপরাধী। বলেই বেরিয়ে গেল ঘর থেকে। পরের দিন সকালে দেবদত্ত, পৃথ্বীশ, অফিসার পাল, সাথে আরো কয়েকজন পুলিশকর্মী আর বৃদ্ধ লামা পদ্মলোচন উপস্থিত হলেন জঙ্গলের মধ্যে সেই ঝর্ণাটার কাছে। থাকে জলের ধাক্কা, তার সাথে শ্যাওলা ধরা খাড়াই পাথরে দেওয়াল বেয়ে উপরে ওঠা অত্যন্ত কষ্টকর আর বিপজ্জনক হলেও পৃথ্বীশ আর দেবদত্ত গুহাটায় ঠিকই পৌঁছে গেল। গুহায় ঢুকলো তারা। খুব একটা বড় নয় গুহাটা। শ্যাওলা ধরা পাথরে দেওয়ালগুলো থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়লেও খুব একটা বেশি জল পড়ছে না। দেবদত্ত সোজা এগিয়ে গেল গুহার ভেতরের দিকে। বিড়বিড় করে কয়েকবার বলল, জল না ছুঁয়েও ডুবে থাকে, পাথর খায় না ক্ষয়, পাথর পাথর খায় না ক্ষয়। তারপরেই কিছু একটা ভেবে নিয়ে মাথার ওপরের দিকে তাকালো। গুহার ছাদটাও খুব একটা উঁচু নয়, জায়গাটা স্যাঁতস্যাঁতে অন্ধকার। দেবদত্ত টর্চের আলো ফেলল সেখানে, আর সাথে সাথেই দেখা গেল গুহার ছাদে পাথরের তৈরি একটা বাক্সের মতো কিছু আছে, আর সেটা দেখতে পেয়ে লাফিয়ে উঠল সে। ওই তো পেয়েছি পৃথ্বীশ, পেয়েছি, আমরা পেয়েছি, আমাকে তাড়াতাড়ি কাঁধে তোল, তাড়াতাড়ি। পৃথ্বীশ কোনো বাক্য ব্যয় না করে দেবদত্তকে কাঁধে তুলে নিল। সাথে করে একটা ছোট হাতুড়িও নিয়ে এসেছিল দেবদত্ত। হাতুড়িটার একদিক ছোঁচালো, সেদিকটা দিয়ে পরপর বেশ কয়েকবার পাথরের তৈরি বাক্সটার গায়ে মারল সে। তারপরেই সে বাক্সে ফাটল ধরল এক সময়, প্রথমে একটুখানি, তারপরেই সেটা বেড়ে অনেকটা হলো। দেবদত্ত হাতুড়িটা ফেলে না দিলে হয়তো জিনিসটা নিচেই পড়ে যেত, কিন্তু সেটা হলো না। দক্ষ হাতেই দেবদত্ত সেটা ধরে ফেলল। পৃথ্বীশের কাঁধ থেকে নামলো দেবদত্ত খুব সাবধানে। দুজনেই অবাক হয়ে দেখল জিনিসটা একটা সোনার তৈরি মাথা, নানান মণিমাণিক্য খচিত, প্রায় 1900 বছর আগের তৈরি সম্রাট কনিষ্কের স্বর্ণ মস্তক। তবে তার ঔজ্জ্বল্যে বয়সের ছাপ এতটুকুও পড়েনি। দেবদত্ত আনন্দে চিৎকার করে উঠল, অবশেষে আমরা পেয়েছি। গুহা থেকে নেমে প্রথমেই তারা জিনিসটা তুলে দিল সেই বৃদ্ধ লামা পদ্মলোচনের হাতে। তিনি সেটা হাতে নিয়ে কেঁদে ফেললেন অঝরে, বললেন, ভগবান বুদ্ধ তোমাদের জীবন আনন্দে ভরিয়ে দিন। আমি জানতাম তোমরা ঠিক পারবে। অফিসার পাল দেবদত্ত আর পৃথ্বীশের কাঁধ চাপড়ে বললেন, সত্যি আপনাদের যত দেখছি আমি অবাক হচ্ছি। অসাধারণ, অভূতপূর্ণ জাস্ট। তবে এর সম্পূর্ণ ক্রেডিটটাই কিন্তু ডক্টর মনিরাম ভট্টাচার্যের। ওনার ডায়েরিতে পুরোটাই লেখা আছে। ওই ডায়েরিগুলো না থাকলে কেসটা এত তাড়াতাড়ি সলভই হতো না। এখন কাজ একটাই, এই মাথা যথা জায়গায় পৌঁছে দেওয়া। আমি আর পৃথ্বীশ ঠিক করেছি
এটা এখানকার মনাস্ট্রিতেই থাকুক। ইতিহাসের এই অমূল্য সম্পদের জন্য ওটাই সবচেয়ে সুরক্ষিত জায়গা। আর বাকিদের কাছে আমি অনুরোধ করব ব্যাপারটা যেন গোপনই রাখা হয়। মনেস্ট্রির উন্নতির জন্য আমি ভারত সরকারের কাছে মেল করে দিয়েছি, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। প্রত্যেকেই অবাক চোখে তাকিয়ে রইল অসাধারণ শিল্প নিদর্শনটার দিকে। বেলা বেড়েছে, মাথার উপরের গাছের পাতার আচ্ছাদন ফুঁড়ে বেরিয়ে আসা রোদে সোনার তৈরি সেই মাথাটা যেন আরো চকচক করছে। ইতিহাস আসলে ঘুমোয় না, সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। লোভ আর প্রতিশোধের যে আগুন 20 বছর আগে জ্বলেছিল, আজ তার ছাই উড়ছে পাহাড়ের বাতাসে। কিন্তু পাহাড়ি ঝর্ণার আড়ালে লুকিয়ে থাকা ওই অন্ধকার মানুষের মনের খাদের চেয়ে কি বেশি গভীর? আমাদের আজকের গল্প কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট করে। সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন, কারণ রহস্য কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। আমাদের আজকের গল্পে কথকের ভূমিকায় কুন্তল ভট্টাচার্য, দেবদত্তর ভূমিকায় অংশুমান পাল, পৃথ্বীশের ভূমিকায় শুভঙ্কর দেবনাথ, পদ্মলোচনের ভূমিকায় উৎপল সরকার, অফিসার রণজিৎ পালের ভূমিকায় সৌরভ রায়, কনস্টেবল সুরজ ও পঞ্চার ভূমিকায় নীল চক্রবর্তী, সুনয়নের ভূমিকায় তানিশা দাস, সৌমেন ত্রিবেদীর ভূমিকায় আসঞ্জন ব্রহ্মচারী, রনিত ও ডক্টর রাজনারায়ণ শর্মার ভূমিকায় সৌমিক দাস। এছাড়া অন্যান্য চরিত্র ও আজকের গল্পের সূত্রধার আমি অভিজিৎ। আজকের গল্পের আবহ নির্মাণে শুভজিৎ পটপ্যাল, গল্পের শব্দ সংযোজন প্রিয়াঙ্কা কুণ্ডু, প্রচ্ছদ নির্মাণে দীপঙ্কর দেবনাথ এবং সমগ্র পর্ব পরিচালনা ও প্রযোজনায় টিম কেয়ার অফ কাহিনী। আজকের গল্পটি কেমন লাগলো জানান কমেন্ট করে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, গল্পে থাকুন। শুভরাত্রি।